দর্শক, আপনারা যে যেখানে বসে জিটিভি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন, আশা করছি সবাই সুস্থ আছেন। শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আলো ঘর প্রকাশনা শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবার অনুরোধ জানাচ্ছি। দর্শক, আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি আমাদের গুণী মানুষদের। তাদের সঙ্গে কথা বলি, তাদের জীবনের নানা কথা জানি। আজ যিনি উপস্থিত আছেন তিনি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। স্যার, কেমন আছেন? ধন্যবাদ। ভালো। স্যার, আপনি বর্তমানে বাংলা একাডেমির সভাপতি। কাজ করতে হয়, মানুষ আসে নানা পরামর্শ নিতে অথবা নানান কাজের জন্য। তার মানে কাজের মধ্য দিয়ে একটা সময় পার করতে হয়। স্যার, সব মিলিয়ে স্যার কেমন আছেন? একটা হলো যে কাজের মধ্যে থাকলেই ভালো থাকি, আর কাজ না থাকলে ভালো থাকি না। নানান কারণেই মনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ইত্যাদি দেখালে কাজেই থাকতে চাই। বাংলা একাডেমির সভাপতি এটা বড় কিছু ব্যাপার নয়, কিন্তু কী কারণে আমাকে সভাপতি করা হচ্ছে পত্রপত্রিকায় সব জায়গাতেই বড় করে তুলে ধরেছে। এটা তো একটা অনারারি বস, সভাপতির পদটা ওই বেতনবিহীন। জি স্যার, তবু দায়িত্বটা সুযোগ বড়। সুবিধা দেয়। এই আমরা উন্নতি চেয়েছি যে আমাদের জাতির সংস্কৃতি, মানুষের চিন্তাভাবনা, নৈতিক চেতনা উন্নত হোক, দেশে জ্ঞান বিজ্ঞানের চর্চা বাড়ুক, বিশ্ববিদ্যালয়গুলো যথার্থ বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক, এবং ছাত্র যারা এখানে শিক্ষা লাভ করবে তারা ভবিষ্যতে এই রাষ্ট্র পরিচালনায় এবং অনেক আন্তর্জাতিক ব্যাপারেও গুরুত্বপূর্ণ কল্যাণকর ভূমিকা পালন করবে, এরকম লক্ষ্য হয়। স্যার, আমরা অনুষ্ঠানে নানা দিক নিয়ে কথা বলি, অর্থাৎ একজন অতিথির জীবনের নানা দিক নিয়ে। আপনার যদি একেবারে শৈশব থেকে শুরু করি, শৈশবটা কেমন ছিল? শৈশবটা ভালোই ছিল, খুব অসাধারণ ভালো ছিল সেরকম বলবো না। আমি তো জন্মগ্রহণ করেছি গ্রামে, তবে আমাদের গ্রামটা মানে বেশ উন্নত ছিল তুলনায় শিক্ষা দীক্ষা এটা ওইটা ব্যাপারে। আর তখন ব্যাপকভাবে মাদ্রাসা শিক্ষার ব্যাপ্তি ছিল। তো সেই তুলনায় আমাদের এখানে একটা নিউ স্কিম মাদ্রাসা হয়েছিল। তো নিউ স্কিম মাদ্রাসায় এই ইংরেজি, বাংলা, গণিত, ইতিহাস এইসব বিষয় পড়ানো হতো। আমার বাবা মা তারাও শিক্ষক ছিলেন, এবং শিক্ষা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এইটা বুঝতে পেরেছি। অন্যের অর্জিত জ্ঞান গুরুত্বপূর্ণ যেগুলো আজকের দিনে, সেইগুলো বইতে লিখিত আকারে রেখে পাঠ্যপুস্তক তৈরি করা হয়, এবং শিক্ষকদের সহায়তায় কিংবা বাবা মায়ের সহায়তায় শিক্ষার্থীরা সেটা শেখে। তো এইরকম প্রাইমারি শিক্ষার পর্যায়ে আমাকে খেলাধুলায় যাওয়া এটা ওইটার ব্যাপারে আমার বাবা উৎসাহিত করতেন না, একটু দূরত্ব রক্ষা করে চলতে বলতেন। আমার মাও আমাকে অত্যন্ত স্নেহ করতেন, এবং মা তো সব মাই সন্তানকে খুব বেশি মানে সহায়তা করেন। তো এইসবের মধ্য দিয়ে আমি বড় হয়েছি। আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, কিন্তু চলতে পেরেছি। আমি পরে ময়মনসিংহ জেলা স্কুল পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ঢাকা কলেজে পড়েছি, এইসবের মধ্যে দিয়ে এগিয়েছি। তো পড়ার একটা খরচের ব্যাপার আছে, সেই খরচের টাকাটা আমার বাবা মা আমাকে দিতেন কষ্টের সৃষ্টি। তো এর মধ্য দিয়ে বড় হয়েছি। যারা ধনী লোকের সন্তান তাদের সামনে অনেক বেশি সুযোগ সুবিধা থাকে, সেরকম সুযোগ সুবিধা আমার ছিল না, কিন্তু তারপরেও আমি টিকে আছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় পড়েছি গোটা কর্মজীবন, অবসর পেয়েছি, তারপরেও আরও বছর দশেক বিশ্ববিদ্যালয়ের এই নানানভাবে মানে প্রফেসর হিসেবে ছিলাম। তো গত কয়েক বছর, 2-3 বছর ধরে তেমন কোনো একটা কাজ ছিল না। তার মধ্যে বাংলা একাডেমির মানে সভাপতি আমাকে করেছে। বাংলা একাডেমির সভাপতি তো সবসময়ই ছিলেন। বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মৌলানা আকরম খান, আজাদ পত্রিকা যিনি প্রতিষ্ঠা করেছিলেন। আকরম খান তো অসাধারণ প্রভাবশালী রাজনৈতিক নেতা ছিলেন। এখানে বেঙ্গল মুসলিম লীগের সভাপতি খাজা নাজিমুদ্দিন, মৌলানা আকরম খান তার সাধারণ সম্পাদক, এবং তারা যেভাবে চেয়েছেন সেভাবে মুসলিম লীগ গঠন করেছেন। পাকিস্তান চেয়েছেন, মৌলানা আকরম খানের সহায়তা ছাড়া এরকম পাকিস্তান হতো না। জিন্না সাহেবেরও আকরম খানকে দরকার পড়েছে, কারণ পত্রিকার মাধ্যমে তিনি যে সাপোর্টটা দিয়েছেন সেটা মুসলিম লীগের
অনুকূলে, এবং তিনি নিজেও মুসলিম লীগের, বেঙ্গল মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তো আমি মনে করি মুসলিম লীগ করলেও আকরম খান ঠিক মাদ্রাসা শিক্ষিত মৌলানাদের মতন মৌলানা ছিলেন না। তার চিন্তাভাবনা, লেখা পড়লেই বোঝা যাবে যে তার তো একটা প্রগতিশীল দৃষ্টিভঙ্গি ছিল, এবং মানুষের চেষ্টায় মানুষ উন্নতি করতে পারবে এরকম একটা দৃষ্টিভঙ্গি ছিল। শিক্ষা এবং সংস্কৃতির কথা যেহেতু এসেছে, হ্যাঁ। এই যে আপনি আপনার শৈশবের কথা বললেন, সেই সময়ের শিক্ষা সংস্কৃতি এক ধরনের ছিল, এখন আরেক ধরনের। আপনার দৃষ্টিতে সেই পার্থক্যটা কেমন, বা আপনি কেমন দেখেছেন, কেমন দেখছেন? পার্থক্য তো অনেক। আমরা যখন স্কুলে গিয়েছি পড়তে, তখন পাকিস্তান হয়েছে, এবং আগে যে সিলেবাস, কারিকুলাম, পাঠ্যপুস্তক ছিল সেইগুলোই কম বেশি রাখা হয়েছে, এবং পাকিস্তান সভ্যতা যেখানে যুক্ত করা দরকার সেইখানে যুক্ত করেছে, এবং আনুষঙ্গিক আরও কিছু সংশোধন করে ওই পুস্তক এবং সিলেবাস কারিকুলাম দিয়েই আরম্ভ হয়েছে। তারপরে নতুন করে বই লেখার আয়োজন, আসলে সেটা আরম্ভ হয়েছে আইয়ুব খান যখন মিলিটারি রোলার, সামরিক শাসন জারি করে ওই পাকিস্তানের প্রেসিডেন্ট হন, ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান। তো আইয়ুব খান তো সুযোগ্য লোক ছিলেন, মিলিটারি হলেও তার রাজনৈতিক চিন্তা ইত্যাদি ছিল, এবং তিনি মুসলিম লীগকে নতুন করে পুনর্গঠিত করলেন। মুসলিম লীগ তো পাকিস্তান প্রতিষ্ঠার পরে একেবারেই আনপপুলার হয়ে শেষ হয়ে যাচ্ছিল। সেই শেষ হয়ে যাওয়া অবস্থায় ওই যে আইয়ুব খান নতুন করে মুসলিম লীগকে জাগালেন। এর পাশাপাশি আইয়ুব খানের নেতৃত্ব বাতিল করে আমাদের খাজা নাজিমুদ্দিন একসময় আমাদের নেতা ছিলেন। তিন নেতার মধ্যে একজন নাজিমুদ্দিন, আরেকজন সোহরাবর্দী, এবং আরেকজন ফজলুল হক, শেরে বাংলা ফজলুল হক। তো এদের দ্বারা পরিচালিত হয়েছে ব্রিটিশ শাসনের শেষ পর্যায়ে স্বাধীনতা পাকিস্তান অর্জন এবং পাকিস্তান প্রতিষ্ঠার পরেও কয়েক বছর তারাই আমাদের নেতা ছিলেন। তার মধ্যে খাজা নাজিমুদ্দিন তো বাংলায় কথা বলতেন না, তাদের হলো যে উর্দু এবং একটা ভিন্ন মনোভাব, বাঙালিদের সঙ্গে মিশলে আমাদের চলবে না, দূরত্ব রক্ষা করে চলা। কিন্তু সোহরাওয়ার্দী সাহেব তো আমাদের পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন চাইতেন না। আরও আমরা যেসব দাবি করেছি রাষ্ট্রভাষা আন্দোলনকে কেন্দ্র করে, এগুলোর বিরোধিতাই করেছেন। তিনি গণতন্ত্রের কথা বলতেন, এবং ওই জাতিসংঘ থেকে যে হিউম্যান রাইটস ডিক্লারেশন দেওয়া হয়েছিল বোধহয় 1948 সালে, ওই কথাগুলোই গণতন্ত্রের জন্য বলতেন। দর্শক, আমরা কথা শুনছিলাম অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের। আরও কথা শুনবো, আমাদের সঙ্গেই থাকুন। স্যার, আমরা আপনার লেখালেখি নিয়ে কথা শুনিনি এখনো, রাজনৈতিক বিভিন্ন বিষয়ে শুনলাম, আপনার অভিজ্ঞতার কথা শুনলাম। আপনার লেখালেখিটা শুরু হয়েছিল কিভাবে, তারপর তো এই অবস্থা পর্যন্ত, অর্থাৎ এই যে লম্বা জার্নিটা একটু শুনবো সংক্ষেপে। বলে এই বলতে পারি যে আমার বাবারও লেখালেখির চেষ্টা ছিল, গ্রামে হলেও অনেক কিছু লেখার দরকার হয়, যেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আসলে তার জন্য একটা অভিনন্দন পত্র লেখা, এগুলো লিখেছেন। আরও স্থানীয় কাজে লাগে এরকম নানান কিছু লিখেছেন। আমার চাচা ছিলেন একজন, তিনি কলকাতায় মুসলমানদের কোনো কোনো পত্রিকায় লেখা পাঠাতেন, ছাপা হতো, এবং সবসময় বইপত্র রাখতেন। তার একটা ভালো সংগ্রহ ছিল বইয়ের। তো এইগুলো আমাকে অনুপ্রাণিত করেছে, এবং ওই লেখার দিকে অগ্রসর হয়েছি। আমি ক্লাস 7 থেকে 10 পর্যন্ত ময়মনসিংহ জেলা স্কুলে পড়েছি। তো ওই সময়ে যারা শিক্ষক ছিলেন তাদের অধিকাংশই আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তো আমাকে দিয়ে তারা স্কুলের জন্য অনেক কিছু আশা করতেন। যাই হোক, সেই সময়ে আমি কিছু কবিতা লিখেছি, কিছু প্রবন্ধও লিখেছি। এইগুলো দিয়ে আমার আরম্ভ। স্কুল ম্যাগাজিনে বের হয়েছে, আমি লেখা দিয়েছি, ছাপা হয়েছে। স্কুল ম্যাগাজিন ছাড়াও ময়মনসিংহ শহর থেকে তখন আরও একটা দুইটা পত্রিকা সাপ্তাহিক বের হতো। তো এইভাবে লেখার আগ্রহ, লেখা প্রকাশ করারও আগ্রহ। পরে ঢাকা কলেজে আমি পড়েছি। এখানে এসে দেখলাম যে এখানে তো কোনো রকমের সৃষ্টিশীল চিন্তাভাবনা নেই। আইয়ুব খানের মার সারল, তার ফলে সব রকম রাজনীতি বন্ধ ছিল অন্তত 4 বছর। তারপরে আইয়ুব খান এর মানে ঘোষণা অনুযায়ী রাজনীতি আরম্ভ হলো। তো এই যে রাজনীতিবিহীন প্রায় 4 বছর, এই সময়টার মধ্যে আমি ঢাকা কলেজে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয়েছি। তো ঢাকা কলেজের সময় একেবারেই রাজনীতি সম্পর্কে মানুষ ভয়ে কথা বলে না। আইয়ুব খানের আমলের যে মার্শাল্য,
সেটাকে আমি দেখেছি ময়মনসিংহ জিলা স্কুলে থাকতেও, পরে ঢাকা কলেজে, খুব ভয় পেত যে কখন কোন দুর্নীতির অভিযোগে কাকে মানে জেলে নেয়, শাস্তি দেয়, এটা ভয় করতো। তখন বেত দিয়ে পিটানোর আইনও ছিল, অনেক লোককে যারা শাস্তি পেয়েছে ওই কোর্টের রায় অনুযায়ী বেত্রাঘাত করা হতো। সেসব দিক থেকে অনেক নির্দয় নিষ্ঠুর বাস্তবতা ছিল। হয়তো অন্যান্য রাষ্ট্রেও এরকম মানে ছিল, সব রাষ্ট্রে না হলেও অনেক রাষ্ট্রে। তো গ্র্যাজুয়ালি আমরা অশান্তি থেকে শান্তির দিকে এগিয়েছি, অজ্ঞতা থেকে শিক্ষার দিকে এগিয়েছি এবং সংস্কৃতি সচেতন হয়েছি। স্যার, এই যে শিক্ষা এবং সংস্কৃতির প্রতি সজাগ থাকা বা সেই অনুযায়ী নিজেকে তৈরি করা, আপনার সামনে নিশ্চয়ই সুযোগ ছিল শিক্ষকতা ছাড়াও অন্য পেশায় যাওয়ার, কিন্তু আপনি শিক্ষকতা পেশায় গেছেন। স্যার, কোন চিন্তা ভাবনা থেকে? অন্য পেশায় যাওয়ার সুযোগ ছিল, তখন সিএসপি হতো, সিএসএস পরীক্ষা দিয়ে সিভিল সার্ভিসে যারা যায় সেই পরীক্ষা দিতে পারতাম, কিন্তু ওইগুলোতে আমার মনোযোগ যায়নি। আমার বাবা, তারপরে আমার দাদা, এইভাবে দেখবো অন্তত আমার আগে অন্তত 3 পুরুষ এই শিক্ষা ছিলেন, মাদ্রাসার শিক্ষা না, স্কুল ধারার শিক্ষা। তো সেই ধারাক্রমে একটা উপলব্ধি আমার হয়েছিল কম বয়সী, যে শিক্ষার মাধ্যমে মানুষের জীবন বিকশিত হয়, উন্নত হয়, গঠিত হয়। আর শিক্ষা বঞ্চিত হলে তাদের যে ভেতরকার অন্তর্গত সম্ভাবনা সেগুলো বিকৃত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যে আকাঙ্ক্ষা সেটা মরে যায়। একমাত্র শিক্ষার মাধ্যমেই মানুষ উন্নতি করতে পারে, জাগ্রত হতে পারে। এবং মানুষকে গড়ে তুলতে হলে, একটা জাতিকে গড়ে তুলতে হলে শিক্ষা গুরুত্বপূর্ণ। এইসব কারণে শিক্ষকতার দিকে আমি আকৃষ্ট হয়েছি। আমাদের বিভাগের শিক্ষক ছিলেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাই। তিনি প্রথম আমার মনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করার আগ্রহ জাগিয়েছেন। এখানে ছিলেন ডক্টর নীলিমা ইব্রাহিম, তিনিও একইভাবে আমাকে উৎসাহিত করেছেন, আমার ব্যক্তিগত শুভারোদ্দায়ী ছিলেন। আমাদের শিক্ষক ছিলেন মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনির চৌধুরী, এদের সঙ্গেও ছাত্র জীবন থেকে পরবর্তীকালেও আমার ঘনিষ্ঠ মানে সম্পর্ক ছিল শিক্ষক হিসেবে, সর্বোপরি আমার ব্যক্তিগত শুভারোদ্দায়ী হিসেবে। তো এদের প্রভাবেই আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার দিকে আসছি। স্যার, আপনার যে শিক্ষক জীবন, আপনি কি মনে করছেন স্যার যে শিক্ষক জীবনটায় যদি আপনি প্রবেশ না করতেন তাহলে এইভাবে লেখক হয়ে ওঠা হতো আপনার? আমার রাজনীতি করার আকাঙ্ক্ষা ছিল। 1962 সাল থেকে পরবর্তী যে রাজনীতি দেখেছি, সেই রাজনীতিকে আমার কাছে যথার্থ ভালো রাজনীতি মনে হয়নি। স্ট্যান্ডার্ডের রাজনীতি, উচ্চ স্ট্যান্ডার্ডের রাজনীতি এটা মনে হয়নি। এই রাজনীতি অনেক দিক থেকেই খর্ব হয়েছে এবং বেকারপ্রাপ্ত হয়েছে। স্বাভাবিক রাজনীতি গড়ে তুলতে হবে এই দেশে, এইসব আকাঙ্ক্ষা থেকে মানে রাজনীতির প্রতি আগ্রহী হয়েছে। এই যে লেখালেখি, তারপর শিক্ষকতা জীবন, কিন্তু লেখালেখিটা হয়তো একটু কম করার সুযোগ পেয়েছেন বা সময় পেয়েছেন আপনি, তবু নানা রকম বই লিখেছেন। যেমন আমাদের এই অনুষ্ঠানটি শিক্ষা সংস্কৃতি নিয়ে, আপনার এই বিষয়ক বই আছে, আমি টুকে এনেছিলাম একটা বইয়ের নাম যেমন সংস্কৃতির সহজ কথা। আচ্ছা, এই বইগুলো আমাদের সংস্কৃতির নানা দিক শিখিয়েছে। এমন যদি আরো একটা বইয়ের কথা বলি, ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি, এটি আপনার একটি সম্পাদিত গ্রন্থ। স্যার, এই যে আমাদের প্রয়োজনীয় বইগুলো লিখে যাওয়া বা লিখে রাখা, ওই প্রজন্ম কিভাবে গ্রহণ করেছিল যখন বইটা প্রকাশ হয়েছিল, বা সেটা এখন কিভাবে আছে বাজারে? আমার লেখা এই পত্রিকায় ওই পত্রিকায় কিছু প্রকাশিত হয়েছে। সেই অবস্থায় 1960-এর দশকের শেষ দিকে, বোধহয় 67 সনে কালের যাত্রার ধরে বলে আমার একটা লেখা পুস্তিকা আকারে প্রকাশিত হয়। তো এই লেখাটা ঢাকার অনেক লেখকের মনোযোগ পেয়েছে। নানাভাবে কেউ কেউ আমাকে খোঁজ করে বের করেছেন এবং আমাকে অভিনন্দিত করেছেন। যেমন বাংলা একাডেমিতে কাজ করতেন, শেষে প্রথমে তিনি চাকরি করতেন বাংলা উন্নয়ন বোর্ডে, যখন একটা বিলুপ্ত করে দিয়েছেন, আব্দুল হক, তিনি আমাকে খোঁজ করে বের করেছেন এবং আমার লেখার প্রশংসা করেছেন। আমি তাতে উৎসাহিত হয়েছি। যে আব্দুল কাদির ছিলেন কবি বলে পরিচিত, তিনি বড় চিন্তাবিদ। কবি কত বড় সেটা বলা যায় না, কিন্তু তিনি যে অনেক বড় চিন্তাবিদ ছিলেন তার বইপত্র লেখা তার প্রমাণ দেবে।
তিনিও আমাকে খুঁজে বের করেছেন, আমাকে অভিনন্দিত করেছেন বাংলাদেশ প্রতিষ্ঠার পরে আরও বেশি করে। আর ওই যে ইয়ে ছিলেন রাজিয়া খান আমিন, ইংরেজি বিভাগের প্রফেসর ছিলেন, তিনিও আমাকে কিন্তু অভিনন্দিত করেছেন বাংলা একাডেমির এক সভায় বক্তৃতায়। তিনি এটা বলেছেন যে ওর লেখা এটা পড়লাম, আমার কাছে খুব ভালো লাগছে। আমাদের যে ভবিষ্যতের সম্ভাবনা, যে বড় লেখক এই দেশে আত্মপ্রকাশ করবেন, সেই সম্ভাবনা আমি এর কী বলে লেখায় পেয়েছি। আকাশবাণী কলকাতা, সেখানে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বলে একজন সাংবাদিক, তিনি রাত 10:30 10টা থেকে আধা ঘন্টা খবরের পরে একটা সংবাদ প্রবাহ নামে অ্যানালিটিক্যাল বিশ্লেষণমূলক একটা বক্তব্য দিতেন। তো সেই যে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তিনি আমার এই কালের যাত্রার ধ্বনি পত্রিকাটা কোনো সূত্রে পেয়েছিলেন, তখন অনেকে বই নিত। এটা পড়ে তার এই যে সংবাদ প্রবাহ, তাতে 2 দিন 3 দিন, মাঝখানে 1 সপ্তাহ গ্যাপ দিয়ে তিনি এই পুস্তিকাটার প্রশংসা করেছেন। আমি আশা করেছিলাম যে আমাদের লেখক সমাজ এই লেখা পড়ে নিজেদের কিছুটা মানে কী বলে আত্মশুদ্ধি এবং কর্তব্যবোধ সচেতন হবেন, সেটা আমি দেখিনি। এবং ওই সময়টাতে আইয়ুব খানের আমলে আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে ব্যাপকভাবে নিন্দিত হয়ে গেছেন আইয়ুব খানের কতগুলো পাকিস্তানি জাতীয়তাবাদ সৃষ্টির কেন্দ্র এইগুলোতে যুক্ত হওয়ার পরে, যেমন ব্যুরো অফ ন্যাশনাল রিকনস্ট্রাকশন, জাতীয় পুনর্গঠনের সংস্থা, এরা যেসব বইপত্র বাদ করতে যেসব বলেছে, এটার লক্ষ্য ছিল পাকিস্তানের সংহতি, ঐক্য গড়ে তোলা। এই ন্যাশনাল ইন্টিগ্রেশন, পাকিস্তান কাউন্সিল ফর, এইটাও ছিল পাকিস্তানের মানে জাতীয়তাবাদ এবং পাকিস্তানি ঐক্যবোধ সৃষ্টি করার জন্যে। এমনকি বাংলা একাডেমি, তারপরে লেখক সংঘ বলে একটা সংগঠন ছিল, এইগুলোও সরকারের পরিচালনায় পরিচালিত হতো। যে স্বায়ত্তশাসন তখন আমরা দাবি করতাম, সেই স্বায়ত্তশাসন কাগজে কলমে একটু আধটু থাকতে পারে, বাস্তবে একেবারেই ছিল না। তো তার ফলে সবার মনে, বিশেষ করে তরুণদের একটা ক্ষোভ ছিল, এবং অনেকেই প্রতিবাদ করেছেন বুদ্ধিজীবীদের নামে। যারা বয়সে তরুণ তারাই করেছেন, তাদের লেখায় হয়তো পর্যাপ্ত তথ্য বিবরণ দিতে পারেননি, কিন্তু এমন একটা আবেগ, এমন একটা অনুভূতি প্রকাশ করেছেন যে আমাদের তো পাকিস্তানি সংস্কৃতি দরকার নাই, আমাদের দরকার যে পূর্ব বাংলার বাঙালি সংস্কৃতি। ভারতের সংস্কৃতি থেকে আমরা আলাদা, কিন্তু আমরা বাঙালি, ভারতেররা কী বলে এই মানে ভারতীয় বাঙালি, আমরা পাকিস্তান রাষ্ট্রে আছি বটে, থাকব, কিন্তু আমাদের সব কিছু ঢাকা কেন্দ্রিক যে জাতীয় সংস্কৃতি, এইটা অবলম্বন করে চলব। অফিস আদালত বাংলায় করতে হবে, শিক্ষা, উচ্চশিক্ষা বাংলায় করতে হবে, গবেষণা ইত্যাদি। আর আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক বাণিজ্য নানা কারণে উন্নত জ্ঞান ইংরেজির মাধ্যমে আমরা পেতে পারি। এইসব কারণে ইংরেজি এবং আরও 2-1টা ভাষা গুরুত্বের সঙ্গে শিক্ষা দিতে হবে। একটু বই নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনারা যেই সময়টা পার হয়ে এসেছেন অথবা যেই সময়টা পড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ে, পড়ার আগ্রহ দেখেছেন, এই সময়টায় বই পড়ার আগ্রহ কমে গেছে, সেটা তিক্ত সত্য আমাদের জন্য। তবে একটা ভালো খবর আপনাকে দেই স্যার, সেটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা, তাদের একটা কার্যক্রম আছে, স্কুল ভিত্তিক বইমেলা। অর্থাৎ শুধু ফেব্রুয়ারিতে বইমেলা হয় না, তারা তো এখানে অংশগ্রহণ করেই, আর স্কুল ভিত্তিক বইমেলাগুলো করে। আপনি হয়তো স্যার সেটা সেভাবে জানেন না। তো প্রত্যেকটা স্কুলে যে বইমেলা করা, আমাদের শিশু কিশোরদের কাছে বই পৌঁছে দেওয়া, সেই বিষয়টাকে স্যার আপনি কিভাবে দেখেন? এইটা ঠিক কথা। টেলিভিশনের মানে পাওয়া, আমাদের টেলিভিশন পাওয়া, টেলিভিশনের লাইন এখানে আনা, এই ব্যাপারগুলো বইয়ের জায়গা কিছু খর্ব করেছে। এখন যে ইন্টারনেটের যুগ, তাতে তো মুহূর্তের মধ্যে দুনিয়ার অনেক খবর নিয়ে নেওয়া যায়, সময় লাগে না। তার ফলে অনেকে, বিশেষ করে তরুণরা মনে করেছে, বলছেও যে এখন আর বইয়ের দিন শেষ হয়ে গেছে, এখন তো এইগুলো অবলম্বন করে সহজেই আমরা নিতে পারি। তো এই ধারণাটা এখন নেই। গত অন্তত 4-5 বছর ধরে এই বোধটা বাংলাদেশেও দেখি যে হ্যাঁ, ইন্টারনেটে যেসব জিনিস আমরা পাই অবশ্যই সেগুলো ব্যবহার করব, কিন্তু সব কাজ ইন্টারনেট দিয়ে হবে না। গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় আমাদের কাগজে মুদ্রিত
পড়তে হবে, তা না হলে কেবল স্ক্রিনে দেখে পড়া ওইটাতে কার্যকর জ্ঞান পাওয়া যায় না, কিছু তথ্য আমরা পেতে পারি। তো এর ফলে বইয়ের বিক্রি, বইয়ের যে ইয়ে মানে প্রচার, এটা বেড়েছে। লেখকের সংখ্যা অনেক বেড়ে গেছে, স্যার পত্রিকার সংখ্যা অনেক বেড়ে গেছে। স্যার, লেখকের সঙ্গে বাড়লেও আপনারা যারা লিখছিলেন তারা এখনো লিখছেন বলে আমরা বিশ্বাস করি। স্যার এখন কি করছেন, মানে কি লিখছেন? না, এখন দেখি মানে আমি তো আমাদের জাতীয় অবস্থা এর অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, শিল্প সাহিত্য, প্রধানত এই দিকগুলো নিয়ে চিন্তা করি। তাছাড়া জাতীয়তাবাদের সঙ্গে অবশ্যই আন্তর্জাতিকতাবাদও রাখা উচিত, যেটা আমাদের দেশের রাজনীতিবিদদের এবং বুদ্ধিজীবীদের মধ্যে কমই পাওয়া যায়। শুধু জাতীয়তাবাদ হলে এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের যে বিরোধ, যুদ্ধবিগ্রহ, এগুলো বন্ধ করা যাবে না। তার ফলে জাতীয় বিকাশ খর্ব হয়, ক্ষতিগ্রস্ত হয়। যেমন ইসরায়েল আর ফিলিস্তিনি, এর মধ্যে কারা ন্যায় এবং কারা অন্যায়ের অবস্থানে আছেন। আমার উপলব্ধি অনুযায়ী ইসরায়েল রাষ্ট্রটা ব্রিটিশরা প্রথমে তৈরি করেছিল, পরে মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে রক্ষা করছে, আজকের দিনেও রক্ষা করে চলছে। এখানে তো ইসরায়েল সম্পূর্ণ একটা মানবতা বিরোধী কাজ করছে। কেবল আজকের কথা বলছি না, 1948 সনে ফিলিস্তিনিদেরকে ওখান থেকে বের করে দিয়ে ইসরায়েল ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে অবস্থানকারী ইহুদিদের এনে একটা ইহুদি রাষ্ট্র করেছে। তো এই কাজটা তো তখন গ্রেট ব্রিটেন ছিল সবচেয়ে বড় শক্তি পৃথিবীতে, তারা অ্যাবসলিউটলি অন্যায় কাজ করেছে। পরে গ্রেট ব্রিটেনের শক্তি যখন কমে গেছে, সেই শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এদেরকে রক্ষা করছে। স্যার আমরা একটু শেষ করব স্যার, কারণ সময় শেষ। অনেক অনেক ভালো থাকবেন স্যার আপনি, আর লেখালেখি চলবে আশা করছি। আপনার কাছ থেকে নতুন নতুন লেখা পাবো, বই পাবো, সেই প্রত্যাশা আমাদের। আপনার জন্য শুভকামনা। অবশ্যই ধন্যবাদ। এবং পাঠকদের উপরে আমার আস্থা আছে, যাই কিছু খারাপ হোক শেষ পর্যন্ত পাঠকদের ভালোর পক্ষে জাগরণ হবেই, এটা বিশ্বাস করি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিব। আমরা আমাদের অতিথিকে বই উপহার দিয়ে থাকি, অবশ্যই বই উপহার দিব। আর আপনাদের প্রতি অনুরোধ, আমাদের এই অনুষ্ঠান প্রতি রোববার রাত 8:30টায় দেখবেন, আর প্রচারিত পর্বগুলো আপনারা দেখতে পাবেন জিটিভির ইউটিউব চ্যানেলে। দর্শক সবার জন্য শুভকামনা। আলোঘর প্রকাশনা, শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।